আজ 10ই এপ্রিল 2026 সাল। আর ঠিক এই সময় আমরা আইপিএল নিয়ে কথা বলছি, যে আইপিএল মধ্যপর্বে গিয়ে পৌঁছেছে এবং আইপিএল এর হাল হকিকত জানাবার জন্য আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ যুধাজিৎ মুখোপাধ্যায়। যুধাজিৎ, তোমাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ জয়ন্ত। আইপিএল মধ্যগগনে পৌঁছেছি বলতে পারবো না, বলতে পারি যে আইপিএল এর সবে শুরু হলো। হ্যাঁ, জমে উঠছে আস্তে আস্তে, বেশ ভালোই খেলা জমে উঠছে। কালকেও একটা জমাট খেলা দেখেছি আমরা। রাইট। তো হ্যাঁ, মধ্য গগনে মানে তুমি হয়তো বলতে পারছো যে একটা মানে উত্তেজনা তুঙ্গে উঠছে আস্তে আস্তে। তো কালকে ইডেনে প্রায় ভর্তি ইডেনে যে খেলাটা আমরা দেখলাম, নিশ্চয়ই সেটা নিয়ে তোমার কিছু প্রশ্ন থাকবে। দেখো, সেটা নিয়ে প্রশ্ন থাকবেই। তার আগে একটা বলি, আজকে কিন্তু দুর্ধর্ষ ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালস এবং তার সঙ্গে, মাফ করবেন, খেলা রয়েছে রাজস্থান রয়্যালসের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং সেই ম্যাচে নির্ধারিত হয়ে যাবে এবারে আইপিএল এর টেবিল টপ কারা করবে। এই মুহূর্তে যে অবস্থান, তাতে রাজস্থান রয়্যালস সবার উপরে রয়েছে, 3টে ম্যাচে 3টেতে তারা জিতেছে। তারপরেই কিন্তু রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা 5 পয়েন্ট অর্জন করেছে। অর্থাৎ দেখে মনে হচ্ছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকে। দারুণ। সব থেকে বড় কথা, এই দুজন টেবিল টপারের মধ্যে কারা প্রথম হার স্বীকার করবে এই আইপিএলে, সেটা নির্ধারিত হবে আজকে। দেখো, আইপিএল চলছে এবং আইপিএল থেকে আমরা দেখেছি অতীতে বহু খেলোয়াড় উঠে এসেছেন। গতকালই আমরা দেখলাম যে একজন খেলোয়াড় যিনি দুর্দান্ত খেললেন, মুকুল চৌধুরী, অসাধারণ খেলেছেন। তো তার সম্পর্কে তোমার অ্যাসেসমেন্ট কি? মুকুল খুব ভালো খেলেছেন এবং 2.6 crores ওনার এবারে প্রাইস ছিল, যেটা দিয়ে ওকে লখনৌ তুলেছে। তো অনেকেরই চোখ কপালে উঠে গেছিলো, কিন্তু এবারের ঘরোয়া ক্রিকেটে দিল্লি মুম্বাই ম্যাচে ঠিক এরকমই সিচুয়েশন ছিল। লাস্ট ওভারে 25 বা 30 রান দরকার ছিল এবং শেষ বলে 5 রান দরকার ছিল, সেখানে কিন্তু মুকুল ম্যাচটা বার করে এনেছিল। এবং সত্যি কথা বলতে কি, রাজস্থানের শিক্ষকের ছেলে মুকুল, এবং খেলার জন্য তাকে তার জয়পুরে নিয়ে এসেছিলেন তার বাবা দিলীপ। তিনি কিন্তু যথেষ্ট ক্রিকেট সম্পর্কে উন্মাদনায় ভোগেন এবং ক্রিকেট নিয়ে তিনি তার ছেলেকে ক্রিকেটারই বানাতে চান, তাই তো? একদমই তাই। উনি মানে একরকম মানত করেছিলেন, যে গত দিনই আমরা মানত নিয়ে কথা বলছিলাম, যে ছেলে হলে আমি তাকে ক্রিকেটার করব। তো এইরকম মানত অনেকেই করে, কিন্তু এইটা এত সহজ মানত নয় যে আমি চুল কেটে দিলাম বা 1000 টাকা দিয়ে দিলাম বা এরকম কিছু। এটা একটা দিন মাস বছর এবং বছরের পর বছর ব্যাপী একটা সাধনা। মাত্র 21 বছরের একটি ছেলে যেভাবে আইপিএলে ব্যাট করেছে গতকাল ইডেন উদ্যানে, এবং সেটি কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তো এবারে আইপিএলে একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগছে, কোনো খেলার মীমাংসা অত্যন্ত কম রানে হচ্ছে, 1-2 রানে হচ্ছে। এটা সম্পর্কে তোমার অভিমত কি? দলগুলোর মধ্যে পার্থক্য নেই তেমনভাবে বলা যেতে পারে? একদমই তাই। বিশেষ করে ধরো কালকে যে খেলাটা হলো, সেটা শেষ বলে হলো, যে কোনো দিকে ম্যাচটা যেতে পারতো। আগের দিনও ঠিক তাই। তোমার মিলার যেটা লাস্ট বলে একটা মিস জাজমেন্টের জন্য ম্যাচটা হেরে গেল দিল্লি ক্যাপিটাল এদের কাছে, তোমার কি বলে গুজরাটের কাছে। তো এইরকম এখন ম্যাচগুলো যত টিমগুলো ফর্মে আসবে, এখনও তো শুরুর দিকে তো অতটা ফর্মে আসছে না, যত ফর্মে আসবে তত কিন্তু তুল্যমূল্য হয়ে যাবে। কারণ কেকেআরকে গতকালকে ম্যাচের আগে অনেকেই বলেছিল যে দাঁড়াতেই পারবে না, সেখানে কেকেআর একসময় ম্যাচ জিতেই গেছিল। 4 ওভারে 54 রান দরকার, হাতে 3 উইকেট আছে, সেখানে সবাই ভেবেছিল কেকেআর জিতবে, কিন্তু কেকেআর সেখান থেকে হেরে গেল। কিছুটা দুর্ভাগ্য, কিছু ভুল সিদ্ধান্ত, সেটা তো অন্য কথা। কিন্তু তোমার প্রশ্নে আবার ফিরে আসছি, যে এখন এরকম হাড্ডাহাড্ডি ম্যাচ চলবে। আজকের ম্যাচটাও খুবই হাড্ডাহাড্ডি হবে বলেই। ফিল্ডিং খুব খারাপ হয়েছে কেকেআর। আমি বলবো যে কেকেআর যদি আরেকটু ফিল্ডিং ভালো করতে পারতো, তাহলে হয়তো ম্যাচটা তারা বের করে নিতে পারতো। একদমই তাই। ফিল্ডিং খারাপ হয়েছে, ফিল্ডিং প্লেসিংও খারাপ হয়েছে। বিশেষ করে শেষ ওভারে যখন তোমার 14 রান দরকার, তুমি জানো এই ছেলেটি যেভাবে ব্যাট করছে, ও স্ট্রাইক পেলে 2টো 6 মারা কোনো ব্যাপার না। মুকুলকে তুমি যদি দেখো, গতকালকে 7টা 6 মেরেছে। ঠিক তাই। কেকেআর পুরো ইনিংসে 7টা 6 মেরেছে। তো মাত্র 27 বল খেলে যে 7টা 6 মারতে পারে, তার আগে তোমার 21 বলে 7টা 6-এর মধ্যে একটা আবার হেলিকপ্টার শট ধরনের, যেটা দিয়ে শুরু। একদম ঠিক বলেছে। বৈভবের যেখানে তোমার 17 নম্বর ওভারে যখন 4 ওভারে 54 দরকার, তৃতীয় বা চতুর্থ বলেও হেলিকপ্টার শটটা মেরে 6 মারে এবং পরিষ্কার বার্তা দিয়ে দেয়, আমি কিন্তু হার মানিনি, আমি কিন্তু লড়াই করব। আচ্ছা, বৈভবের কথা তুমি যখন তুললে, তখন আরেক বৈভবের কথা আমি বলছি, বৈভব সূর্যবংশী। এই খেলোয়াড়টি কিন্তু বিশ্বজয়ী ক্রিকেটার হিসেবে চিহ্নিত, তাই তো? দারুণ, মানে তো যেরকম আশা করা গেছিল সেরকমই খেলছে। বুমরাকে প্রথম বলে 6 মেরেছে এবং মানে এটা একটা বিশাল ব্যাপার। মানে গত বছরই বুমরার সঙ্গে ওর মুলাকাত হচ্ছিল, কিন্তু সেখানে প্রথম ওভারে 4 ওকে আউট করে দিয়েছিল। এবারে 4 প্রথম ওভার করলো, কিন্তু এবার যশস্বী ওকে দেখে নিল, প্রায় 20 না 22 রান নিল এবারে। বৈভবও ঠিক তাই, পরের ওভারে 2টো 6 মেরে বুমরাকে স্বাগত জানালো। শুধু তাই না, বুমরা কিন্তু তোমার বাকি দুজন বড় বোলার,
শার্দুল ঠাকুর এবং বোল্ট তাদেরকেও যখন ফেস করেছে প্রথম বলে ঠিক তাই। 6 মেরেছে। অতএব মানে এরা এখন যত যাচ্ছে সময় তত নির্ভীক হয়ে যাচ্ছে। দেখো, নো ননসেন্স জেসির পর্দায় আজকে যে আমরা আলোচনাটা করছি, সেই আলোচনা হচ্ছে আইপিএল এর মধ্যপথে পৌঁছেছে। মধ্যপথে না বলে বলতে পারি প্রারম্ভিক পর্বে রয়েছে। তবে আজকের খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং আমার মনে হয় যে এই ম্যাচটি বোধহয় ডিসাইডার ম্যাচ হয়ে যেতে পারে। একটা তো আর্লি মোমেন্টাম ডেফিনেটলি দেবে। রাজস্থান রয়্যাল নিজেদের হোম গ্রাউন্ড খেলছে, ওটা ওদের সেকেন্ড হোম। আসামে বর্ষাপাড়াতে খেলছে, কন্ডিশন ওরা ইন অ্যান্ড আউট চেনে, রিয়ান পরাগ ওখানকারই ছেলে, মারিক গোষ্ঠীর ছেলে একে বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে তোমার যদি তুমি আরসিবির দিকে দেখো, আরসিবি দুর্দান্ত ফর্মে আছে, তারা চ্যাম্পিয়ন টিম এবং গত বছরের চ্যাম্পিয়নশিপের ধারা এবারে বজায় রেখেছে। এবং সেখান থেকে সেদিকে তাকে বলা যেতে পারে যে ব্যাঙ্গালোর এখন মানে ট্রফি ডিফেন্ড করার দিকে খুবই এগিয়ে আছে। তো যদি রাজস্থান রয়্যাল এই ম্যাচে ওদের হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের একটা মোমেন্টামের পথে একটা বাধা আসবে। যেই জিতুক মানে যেই হারুক আর কি, তাদের মোমেন্টামটা একটু ইম্প্যাক্টেড আজকের হবে। ম্যাচটি তাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা হচ্ছে আইপিএল এর ডিসাইডার ম্যাচ হতে পারে এটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দলে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল যে ফর্মে আছেন, সেই ফর্ম যদি তারা ধরে রাখতে পারেন, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে অসুবিধাজনক হয়ে যেতে পারে। খুবই অসুবিধাজনক হয়ে যাবে। তারা দেখেছে মুম্বাই ইন্ডিয়ানদের ওই তারকা সমৃদ্ধ বোলিংকে এরা কিভাবে খেলেছে, মানে পাওয়ার প্লেতে মোটামুটি গুঁড়িয়ে দিয়েছে সবাইকে। সেখানে তোমার সেদিক থেকে বিচার করলে রাজস্থান রয়্যাল মুম্বাই ইন্ডিয়ানদের তুলনায় বোলিং শক্তিতে খুবই পেছিয়ে আছে। আর যেই বোলিং শক্তিতে থাকুক না কেন, বোলিং অ্যাটাকে থাকুক না কেন, ওই বলটা কীরকম হবে তার উপরে ডিপেন্ড করছে বস বেবি আর যশস্বী কীভাবে খেলবে। যশস্বী আগের দিন 32 বলে 77 নট আউট করেছে, তাকে তুমি কোনোভাবেই পেছিয়ে রাখতে পারো না। এবং পেছিয়ে রাখতে পারো না কি, প্রত্যেক বছরই সে দারুণ 400-500 করে রান করে, 150 কাছাকাছি স্ট্রাইক রেটে। যশস্বী ওদের টিমের একজন অন্যতম প্রধান স্তম্ভ। তাই জন্যে কিছুটা হলেও ওপেনারদের লড়াইয়ে ফর্ম ওদেরও শল্ট আর কোহলি আছে ঠিকই, কিন্তু ফর্মের দিক থেকে বিচার করলে রাজস্থান রয়্যাল হয়তো একটু এগিয়ে আছে। কোহলি কিন্তু যথেষ্ট ভালো খেলছেন এবং কোহলির মধ্যে খেলার একটা উদগ্র বাসনা রয়েছে, তিনি যে খেলতে চান সে কথা প্রমাণ করে দিচ্ছেন। আমার মনে হয় যে আজকের ম্যাচটিতে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর সঙ্গে বিরাট কোহলির লড়াইটা অত্যন্ত দেখার মতো হবে। আরেকটি কথা জিজ্ঞেস করছি, আইপিএল প্রত্যেকবারই নতুন নতুন প্রতিভার অন্বেষণ করে এবং আবিষ্কার করে। এবারে এখন পর্যন্ত যে আইপিএল দেখলে, যদিও এটা খুব প্রাইমারি স্টেজ, তা সত্ত্বেও কার কার কথা তুমি মনে করবে? দেখো, নতুন কোনো তারকা তো আমরা দেখতে পাইনি, পুরনো যারা আছে তাদের মধ্যেই কেউ কেউ দুর্দান্তভাবে উঠে এসছে। অবশ্যই তোমার বলতে পারবো মুকুলের কথা, যা গতকালকেই যা ফর্ম তার দেখলাম। তারপরে বৈভব অরোরা কেকেআরের, ও যথেষ্ট আবেশ খানও দারুণ বল করছে। তবে এরা সবাই কিন্তু তোমার প্রতিষ্ঠিত একদিক থেকে বিচার করতে গেলে। তো সেখানে তোমার কিন্তু তাদের মধ্যেও আমরা বলতে পারি, এবং বৈভব যেমন ধরো দারুণ ফর্মে আছে, খুব ভালো খেলছে। তো সেই সব বিচার করলে এই মুহূর্তে আমার যতদূর মনে হয় যে ফর্মের বিচারে বলো বা যাই বলো, পুরনো তারকাদের মধ্যে নতুন তারকাদের ভিড় অনেক বেশি। নতুন ছেলে কার্তিক ত্যাগী সম্পর্কে তোমার অভিমত কি? কার্তিক ত্যাগী খুব ভালো খেলছে, খুবই ভালো বোলার, এবং আমার মনে হয় যে এবারের ওয়ান অফ দ্য এমার্জিং প্লেয়ার সবার দৌড়ে ও এগিয়ে আছে। এবং মানে কালকেও দুর্দান্ত খেলেছে, এবং ওর বোলিংয়ের সামনে যথেষ্ট পরিমাণে কি বলবো দ্বিধাতে পড়ে গিয়েছিল কেকেআরের মিডল অর্ডার। অনেকটা সেই কারণেই বলা যেতে পারে যে খেলাটা ঘুরে গেছে। কেকেআরের তুমি যদি ব্যাটিং প্যাটার্নটা দেখো, গত বছরে রাসেল থেকে শুরু করে ও যে প্রবলেমটা শুরু হয়েছে, মিডল ওভারটা ওরা কিন্তু রান করতে পারছে না, সেটার জন্য কেকেআর বারবার হোঁচট খাচ্ছে। সেই প্রবলেম যদি সলভ করতে না পারে, তাহলে কেকেআরের পক্ষে এবারে কিছু করা খুব মুশকিল। কেকেআর যে 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা পরাজিত হয়েছে, সুতরাং কেকেআরের সম্ভাবনা কতটা সেই নিয়ে সন্দেহের অবকাশ দেখা গিয়েছে। একটাতে ড্র হয়েছে, মানে একটা ড্র হয়েছে, জিততে পারেনি, কোনো ম্যাচ তারা জিততে পারেনি। সব থেকে বড় কথা যে এই টুর্নামেন্টে অর্থাৎ আইপিএলে 150 কিলোমিটার বেগে বল করছেন এমন বোলারের সংখ্যা কিন্তু কম নয়, ফিনিশারের সংখ্যাও কম নয়। সুতরাং আমার মনে হয় যে ফিনিশার এবং 150 কিলোমিটার বেগে বল করা যে সমস্ত বোলাররা রয়েছেন, তাদের মধ্যে নির্ভর করবে এবারে কে আবিষ্কার হবে। একদম ঠিক বলছো, কিন্তু আমি একটা কথা বলবো, ফিনিশার কনসেপ্টটা হয়তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারণটা হচ্ছে, তুমি দেখো প্রথম বলেই 6 মারার চেষ্টা করছে, মানে এমন নয়
যে খেলাটাকে শেষ অবধি নিয়ে যাবো। এবারে কালকে মুকুল দারুণ ফিনিশ করেছে, কিন্তু মুকুল কিন্তু যখন নেমেছে তখন 3-4 ওভার বাকি বা ওইরকম অবস্থা, 5-6 ওভার বাকি, তো জানতো ওকে ফিনিশ করতে হবে। কিন্তু অভিষেককে বলো, ট্রাভিস হেডকে বলো, বা সল্টকে বলো, বা কোহলিকে বলো, বা তোমার রজত পতিদারকে বলো, বা ইভেন কালকে পাওয়েলকে বলো, বা তার আগে কেকেআরের অজিঙ্কা রাহানে খেলছে ভালো, বা অঙ্কুশ রঘুবংশী খেলছে ভালো, এরা কি করবে? এদের তো মানে দুর্দান্তভাবে এরা যেভাবে খেলছে, এতে তো ফিনিশ করার দিকে যাচ্ছেই না, প্রথম থেকেই রান রেট প্রায় 12-12-তে পৌঁছে যাচ্ছে, তাই না? ঠিক তাই, এবং 200 রান করাটা কোনো ব্যাপার নয়, একদমই তাই, 200 রান হয়েই যাচ্ছে সব অটোমেটিক্যালি। তবে একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা দলকে রাইট অফ করে দিয়েছি প্রায়, পাঞ্জাব কিংস কিন্তু খুব ভালো খেলছে। পাঞ্জাব কিংস খুবই ভালো খেলছে, গতবারে রানার্স আপ, আর ওদের যেভাবে ওরা 200 রান চেস করে জিতলো ওই ম্যাচটা, তাতে মানে পরিষ্কার সংকেত তারা দিয়ে রাখলো যে আমরা কিন্তু 200, 220, 250 তোমরা যাই করো, আমরা আমাদের মতোই খেলবো। এবং শ্রেয়াস আয়ার এটা বলেওছে তার পোস্ট ম্যাচ ইন্টারভিউতে, যে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করেছিলাম যে আমরা ক্রিকেট খেলবো নিজেদের ইমপ্রেস করার জন্য, যে আমি আমার ফর্ম দেখে আমার পরের জন্য ইন্সপায়ার্ড হবে, অন্য কেউ নয়, অন্য কাউকে কোনো সিগন্যাল আমরা দেবো না। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি বলবো, একটা বিপদ সংকেত দিয়ে রাখলো বাকিদের জন্য, যে আমরা তোমাদের ভয় পাওয়াতে। দেখো, ক্যাপ্টেন্সি যদি বলো, তাহলে আমার মনে হয়েছে যে কজন ক্যাপ্টেনকে আমরা দেখেছি তার মধ্যে শ্রেয়াস আয়ার দ্য বেস্ট, আমার এটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তোমার অভিমত কি? শ্রেয়াস আয়ার ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, রজত পতিদারও খুব ভালো, যেভাবে ধরো কোহলি ঠান্ডা মাথায় একদম সিচুয়েশন কন্ট্রোল, ব্যাটিংটাও বিস্ফোরক, কিন্তু ঠান্ডা মাথায় একদমই খেলে। এবং যেভাবে কোহলির ক্যাপ্টেন্সিতে বারবার হেরে যাবার পরে ও একটা অলমোস্ট আত্মবিশ্বাস হারিয়ে ফেলা টিমকে ফিরিয়ে আনলো এবং জিতিয়ে আনলো, ও একটা বিশাল, রজত পতিদার একটা বিশাল ব্যাপার। এবং সেই সঙ্গে আমি বলবো তোমার শ্রেয়াস আয়ারও দারুণ, এবং অবশ্যই গিল, আগের ম্যাচে গিল যেভাবে প্রচণ্ড প্রেশারের মধ্যে মাথা ঠান্ডা রেখে খেলে, একটা গাড়ি চোট রয়েছে আমরা জানি, হ্যাঁ, তাও দারুণ খেললো। এবং টসে হেরে, ওই ভাইটাল টসটা হেরে সেখানে 45 বলে 70 করলো, এবং টিমের রানটা ভালো একটা জায়গায় পৌঁছে দিয়ে লাস্ট ওভারে ও ম্যাচটা লাস্ট বলে বার করলো। ও কিন্তু গোড়া থেকেই বলেছিল যে আমার যথেষ্ট পরিমাণে বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা জিতবো, 1 রানেই জিতলো। অর্থাৎ বোঝা যাচ্ছে আইপিএল বেশ জমে গেছে, এবং আইপিএল আগামী দিনে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো থেকেই নির্ধারিত হয়ে যাবে যে কারা চ্যাম্পিয়ন হবে। ঠিক, আমাদের মে মাসের 3য় সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে অবশ্য মূল চ্যাম্পিয়নকে ধরার জন্য। তবে একটা কথা তোমায় জিজ্ঞেস করি যুধাজিৎ, তুমি তো ক্রিকেট খেলেছো, তোমার কি মনে হচ্ছে ইম্প্যাক্ট সাবের ব্যাপারটা সঠিক হচ্ছে? 12 জন ক্রিকেট খেলছে মনে হচ্ছে না, ইম্প্যাক্ট সাবের খেলাটা একদমই ঠিক হচ্ছে না। তার কারণটা হচ্ছে এটা, ইনফ্যাক্ট আইপিএলের যে সমস্ত অধিনায়কদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সবাই এক বাক্যে বলেছিল যে ইম্প্যাক্ট সাবটা কিন্তু খেলাটাকে নষ্ট করে দিচ্ছে। তার কারণ কি বলতো, একটা বড় কম্পোনেন্ট হচ্ছে অলরাউন্ডার ব্যাপারটাকে এরা কিন্তু খেয়ে নিচ্ছে। ইম্প্যাক্ট সাব দিয়ে তুমি যাকে দিয়ে বল করাছো তাকে সরিয়ে কাউকে একটা ব্যাটার হিসেবে আনছো। খুব রেয়ারলি এমন হয়েছে যে ব্যাটার রিপ্লেসমেন্ট হয়েছে, যখন কোনো বিপর্যয় হয়েছে তখন হয়তো হয়েছে, কিন্তু বোলারের জায়গায় ব্যাটারই আসছে। তুমি যদি দেখো ইম্প্যাক্ট সাবে, সেটা কিন্তু মোটা ভালো হচ্ছে না, যার জন্য অক্ষর প্যাটেল বা এদের মতো যারা অলরাউন্ডার, ইভেন ক্যামেরন গ্রিন ওর মতো, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর অনেক অলরাউন্ডার তো চান্সই পাবে না। ইম্প্যাক্ট সাব রুল থাকলে আমি তো বলবো আর এক স্টেপ এগিয়ে গিয়ে আমরা হয়তো রিচার্ড হ্যাডলি, কপিল দেব, বোথাম, ঠিক তাই, এদের দেখতেই পেতাম না। তো অলরাউন্ডাররা একটা ক্রিকেট খেলার একটা সম্পদ, একটা বিরাট বড় কম্পোনেন্ট। সেই কম্পোনেন্টটাই যদি শেষ হয়ে যায় তাহলে কি করে ক্রিকেট খেলার সৌন্দর্য থাকবে, তাই না? আমার শেষ প্রশ্ন রোহিত শর্মার ফর্ম নিয়ে। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন, কিন্তু ঠিক সঠিক ধারাবাহিকভাবে খেলতে পারছেন না, তোমার কি মনে হয় ব্যাপারে? রোহিতের রোলটা হচ্ছে হিট অ্যান্ড মিস কাইন্ড অফ ব্যাপার। ও প্রথম ম্যাচে দারুণ খেলেছে, কেকেআর অবশ্য প্রিয় খাদ্য টাইপের একটা ব্যাপার। তার পরের ম্যাচও খারাপ খেলেনি, এই আগের ম্যাচটাও ফেল করেছে বর্ষাপাড়াতে রাজস্থান রয়্যালের বোলিংয়ের সামনে, কারণ গোড়া থেকেই ওর নেমেসিসদের দিয়ে ওকে সন্দীপ শর্মাকে দিয়ে বল করিয়েছিল। রোহিতের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার, রোহিত আবার ফর্মে ফিরবে, এবং রোহিতের ফর্মের উপর ডিপেন্ড করছে মুম্বাই ইন্ডিয়ান কত দূর যাবে। এবং 2026 বিশ্বকাপও বটে, কারণ 2026 বিশ্বকাপে রোহিত এবং বিরাটকে 27 রোহিত এবং বিরাটকে অন্তর্ভুক্তি নিয়ে কি প্রশ্ন যে উঠে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একজনের বয়স হবে 41, একজনের বয়স হবে 39। সেই অবস্থায় তারা কতটা খেলতে পারবেন গৌতম গম্ভীর তাই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যদি গৌতমকে কিন্তু আইপিএল এর ধারে কাছে দেখতে পাওয়া যাচ্ছে না, ও তো থাকতে পারবে না, কারণ এখন ইন্ডিয়ান টিমের কোচও আসতে পারবে না। তবে গৌতমকে কেকেআর ডেফিনেটলি মিস করছে। আর মানে কেকেআরের ট্যাকটিক্যাল ভুলগুলো দেখি, যেমন গতকালকে লাস্ট ওভারে যখন 14 রান দরকার আবেশ ব্যাট করছে, তখন উচিত ছিল তাকে ঘিরে দেওয়া।
অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই বোলিংয়ের পেনাল্টির জন্য তখন নিয়ম অনুযায়ী 5 জনকে রাখতে হয়, তুমি আরেকজনকে রাখো, লেগ সাইডে 2 জনকে রাখো, যাতে কারণ দেখো অবভিয়াসলি বৈভব অরোরা স্টাম্পেই বল করবে উইকেটের জন্য, এবং সেখানে তুমি আদারওয়াইজ তুমি অপশনের বাইরে করো, সেটা তো করলো না, স্টাম্পে করলো, লেগ সাইডে ঠেলে ইজি একটা রান নিয়ে নিল। 24টা বলের মধ্যে আবেশ শর্মা 3টে বল খেলেছে। গৌতম গম্ভীর যদি কোচ থাকতো, সে কি ইনস্ট্রাকশন পাঠিয়ে কোনোভাবে ফিল্ডিং চেঞ্জ বা বোলিং চেঞ্জ করে ওইটাকে 6 বলে নিয়ে যেতে পারতো না? 6 বলে নিয়ে গেলে কি হয়, তোমার একটা ছক্কা কমে যায়। ও 27 বলে 7টা 6 মেরেছে, তাই তো? সেখানে তোমার একটা 6 কমে যায়, একটা 6 বলে ম্যাচ অন্যদিকে চলে যায়। এবং এটা ড্যারেল স্টেনও বলেছে, মানে এটা যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন লোকই ভাববে, যেখানে এরকম একটা র্যাম্পেজিং ফর্মে একটা ছেলে ব্যাট করছে, তাকে আমি স্ট্রাইক কম দেবো, যাতে কোনোভাবে। আর আবেশ খানকে আউট করতে পারলে পরে 2টো ট্যালেন্ট, আর কেউ নেই, কেউ সেটা ভাবলোই না। 3টে বল খেলে হাসতে হাসতে ম্যাচ জিতে বেরিয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি, এই যে থিঙ্ক ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, তোমরা যখন খেলতে সে সময় কি এত কোচ মেন্টাল এত কি ছিল? একজনই থাকতো, সেই সব করতো। আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টরকে আমরা খুব বেশি মিস করি এখন, কারণ আমরা অনেক পরে বুঝেছি হাঁটু, কোমর, কাঁধ এগুলো আলাদা আলাদা ইয়ে করতো। আমরা তখন পুশ আপ দিতাম আর সিট আপ দিতাম, তাতে ভালোর থেকে হয়তো খারাপই বেশি হতো। বাট এনিওয়ে, সেসব কথা বাদ দিয়ে বলছি, এখন এত কোচ হচ্ছে, কেকেআরের বোধহয় কোচেদের মাইনে একজন স্টার প্লেয়ারের থেকে কিছু কম হবে না। কেকেআরের সাপোর্ট স্টাফ দেখো, ব্রাভো, রাসেল, তুমি কাকে ছেড়ে কাকে ধরবে? সাপোর্ট স্টাফ এত বেশি সাপোর্ট রাখার দরকার আছে? ওয়াটসন, তোমার কি মনে হয় যে এত বেশি সাপোর্ট স্টাফ আইপিএলে যে আছেন এবং পুরোনো দিনের খেলোয়াড়দের অনেক সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি পুরোনো দিনের খেলোয়াড়দের পৃষ্ঠকণ্ডন খানিকটা নয়? অবশ্যই অনেকটাই। এবং আমার তো মনে হচ্ছে অন্তত কেকেআরের ক্ষেত্রে ব্যাপারটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে, পরিষ্কার। চৈত্র মাসে গাজন হয়, আমাদের কেকেআরও গাজনই চলছে। রাহানে একটা অত বড় ক্যাপ্টেন, তার তো দেখে তার চলাফেরা দেখে মনে হচ্ছে তার কথা কেউ শোনেই না, এবং তারপরে তাকে প্রচণ্ডভাবে সমালোচনায় বিদ্ধ করছে। এবার তুমি কার কথা শুনবে? ব্রাভো আছে, ওয়াটসন আছে, ওদিকে তোমার সবাই রাসেল নাকি পাওয়ার কোচ। আরে টি-20 খেলাটাই তো পাওয়ার অ্যান্ড পাওয়ার প্লের খেলা, সেখানে আলাদা করে পাওয়ার কোচ রাখার দরকারটা কি? এদের রোলটা কি? যদি কালকে যে ক্যাচ মিস হলো বা ফিল্ডিং বেসিকে গন্ডগোল হলো বা বোলার এরকম বেধড়কা মার খেলো বা গ্রিনের ফর্ম এত খারাপ, তুমি কি ওয়াটসনকে ধরবে না ব্রাভোকে ধরবে? ঠিক তাই। তাহলে অর্থাৎ আমরা বুঝতে পারছি আইপিএল যত এগিয়ে চলেছে, আইপিএলের আকর্ষণ তত বাড়ছে, কিন্তু আইপিএল নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। যেমন ইম্প্যাক্ট সাব নিয়ে একটা বড় রকম প্রশ্ন এই মুহূর্তে যুদ্ধজিৎ আমাদের তুলে দিয়েছে। এবং আপনারা কি মনে করেন যে ইম্প্যাক্ট সাব সত্যি দরকার আছে আইপিএলে, না টি-20 ক্রিকেটে ইম্প্যাক্ট সাবের কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আইপিএলেই অবশ্য ইম্প্যাক্ট সাব দেখা যায়, টি-20 ক্রিকেটে দেখা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, ইম্প্যাক্ট সাবের কি সত্যি প্রয়োজনীয়তা রয়েছে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর দেখতে থাকুন আমাদের নো ননসেন্স জেসি। ধন্যবাদ যুবরাজি। থ্যাংক ইউ।